নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সিরিয়ার আকাশসীমায় ইসরায়েলের হামলা, আর এই হামলার পরই তুরস্কের একটা বড় প্রতিক্রিয়া চলে এসেছে। আর এই তুরস্কের প্রতিক্রিয়া আসার পরে কিন্তু গোটা বিশ্ব জুড়ে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে। আর যখন যুদ্ধের প্রস্তুতি নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে, তখনই প্রশ্ন ওঠা শুরু হয়েছে যে যেহেতু তুরস্ক হচ্ছে ন্যাটোর সদস্য, তাহলে কি এই যুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে, ন্যাটো কি ইসরায়েলের বিরুদ্ধে নামতে পারে? কারণ যেহেতু ন্যাটো সদস্য হচ্ছে তুরস্ক। আর এরই পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আসছে, যদি তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয়, তাহলে ন্যাটোর অবস্থান কি হবে? ন্যাটো কার দিকে যাবে? তুরস্ককে বাঁচাবে নাকি ইসরায়েলের দিকে যাবে? আর এই মাঝামাঝি দিয়ে আরও একটা বড় প্রশ্ন চলে আসে যে আমেরিকা, হ্যাঁ, যুক্তরাষ্ট্র কাকে সাপোর্ট করবে এই যুদ্ধে, বা কাকে সমর্থন করবে? কেন? কারণটা হচ্ছে ইসরায়েল যেমন একদিকে আমেরিকার প্রিয় মিত্র বা বন্ধু, অপরদিকে ন্যাটোরও প্রিয় মিত্র হচ্ছে আমেরিকা। প্রশ্ন তো উঠছে যে আমেরিকা তাহলে কাকে সাপোর্ট করবে। আর এই প্রশ্নের মাঝামাঝি কিন্তু আবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের জানাবো, সেটা হচ্ছে মিডল ইস্টে ইরান যুদ্ধ বা ইরান উত্তেজনা পুরোপুরি শেষ হতে না হতেই দেখা যাচ্ছে নতুন আরও একটা যুদ্ধের প্রস্তুতিতে এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তুরস্ক আর ইসরায়েল। আর এই যুদ্ধের আশঙ্কা নিয়ে কিন্তু এখন বড় পরিবেশ তৈরি হয়ে গেছে। তো আমরা আজকের সেশনে আমি আপনাদের সামনে A to Z আলোচনা করব যে কেন ইসরায়েল এবং তুরস্কের মধ্যে যুদ্ধের উত্তেজনা বাড়ছে। এরই পাশাপাশি ন্যাটোর যে রুলস আছে, যে নিয়ম আছে, আর্টিকেল 5, তাহলে এই যুদ্ধ যে শুরু হয়ে যায়, আর্টিকেল 5-এর ভূমিকা কী হতে পারে? আমেরিকা কোন দিকে যাবে, তুরস্কের ইসরায়েলের দিকে নাকি ন্যাটোর দিকে? আর ইসরায়েল কেন তুরস্ককে বারবার সতর্ক করছে? আর একই সঙ্গে আমরা এই ভিডিও শেষে আরও একটা গুরুত্বপূর্ণ আমি আপনাদের তথ্য দেব, সেটা হচ্ছে ইরান, চীন এবং উত্তর কোরিয়া নিয়ে নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে লড়াইয়ের। এই মুহূর্তে পুরো বিশ্বে খালি যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সেই বিষয়টা আমরা ডিটেলসে আলোচনা করার আগে আমি আপনাদের বলবো যে যারা আপনারা এআই শিখতে চান, এআই বর্তমানে যুগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। যারা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবে তারা কিন্তু টিকে থাকবে। দেখুন, আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশ করে বসে আছেন, চাকরি হচ্ছে কিন্তু বাইরে যেতে হচ্ছে। আমি আপনাকে বলবো, হাতে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে বা ল্যাপটপ বা ডেস্কটপ থাকে, আপনি এআই শিখুন, বাড়ি থেকে বসে কোথাও যেতে হবে না। অনলাইনের মাধ্যমে এআই শিখুন, সম্পূর্ণ বাংলা ভাষায় শিখুন। ভারতবর্ষে বেস্ট টিচার আমাদের কাছে আছে। তো যারা এআই শিখতে চান, এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, সেখানে এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। এবার আসি আমাদের মেন আলোচনার মধ্যে। বিষয়টা কি হয়েছে দেখুন, এই মুহূর্তে একটা গরম পরিবেশ তৈরি হয়ে গেছে সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা নিয়ে। আপনারা দেখেছেন যে 18ই অগস্ট একটা মারাত্মক লেভেল একটা রিপোর্ট সামনে এসেছে। সিরিয়ার একটা এয়ারবেস আছে, একটা বিমানবন্দর আছে, যার নাম হচ্ছে আবু আল দুহুর। আর এই আবু আল দুহুর বিমানবন্দরে কি হয়েছে, ইসরায়েল সে একটার পর একটা মিসাইল হামলা করেছে এই এয়ারবেসের মধ্যে। ইসরায়েল দাবি করছে যে এই যে বিমানবন্দরটা আছে, এই বিমানবন্দরে তুরস্কের সামরিক মিসাইল উপস্থিতি এখানে রাখা ছিল, যেটা ইসরায়েলের দাবি, এবং তার জন্য সেটার উপর হামলা করেছে কে? ইসরায়েল। পাশাপাশি তুরস্ক পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া দেয় যে তাদের এইটা কোনো কিছু তথ্য ছিল না বা মিসাইল ছিল না, কারণ তুরস্ক এটাকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে, যেটা ইসরায়েলের মেন বক্তব্য। এবার কি হয়েছে, যখন ইসরায়েলের মেন বক্তব্য এখানে, তো ইসরায়েল পরপর 18টা মিসাইল এয়ার স্ট্রাইক করেছে এই বিমানবন্দরের মধ্যে। আর এরপরই ইসরায়েলের পক্ষ থেকে একটা কড়া বার্তা দেওয়া হয়েছে। কি কড়া বার্তা? যে সিরিয়াতে যদি কোনো জায়গায় ইসরায়েলের তুরস্কের সেনা মোতায়েন করা থাকে, তাহলে সেটা ইসরায়েলের জন্য চাপ, এবং সেই বিষয়টা ইসরায়েল কোনোভাবেই মেনে নেবে না। যদি রাখা থাকে কোনো সেনা বা মিসাইল তুরস্কে, তাহলে সেটা ইসরায়েলের কাছে একটা বড় চ্যালেঞ্জিং এবং হুমকির মুখোমুখি। আর এই প্রসঙ্গে তুরস্ক কি বসে আছে চুপ করে? না, তুরস্কও দাবি করেছে যে সেখানে তাদের কোনো সেনা
মোতায়েন ছিল না। তুরস্ক এটাও অভিযোগ করেছে যে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েল যে কাজটা করেছে, যে হামলাটা চালিয়েছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে, এমনকি জাতিসংঘেরও আইন কিন্তু ভঙ্গ করেছে কে? ইসরায়েল। আর এরপর থেকে শুরু হয়ে গেছে ইসরায়েল আর তুরস্কের মধ্যে পাল্টা একে অপরকে যুদ্ধের হুমকি দেওয়া। তাহলে জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হলো। এরপর আবার একটা ঘটনা আছে যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী কাটেস তিনি দাবি করেছেন যে তুরস্ক যদি কোনো ধরনের ডেঞ্জারাস অ্যাডভেঞ্চার যদি সিরিয়ার মধ্যে করে সেটা তারা মেনে নেবে না। কড়া ভাষায় সেটা ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। অর্থাৎ ইসরায়েল একটা বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সিরিয়ায় তাদের নির্ধারিত রেড লাইন যদি তুরস্ক অতিক্রম করে তাহলে তুরস্কের ওপর বড় হামলা হবে। এইটাই পুরো বিষয়টা এখানে কিন্তু রিপোর্টে উল্লেখ করে দেওয়া আছে, এই বিষয়টা উল্লেখ করে দেওয়া হয়েছে। এরই পাশাপাশি ন্যাটোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা চলে আসে। দেখতে পাচ্ছেন ন্যাটোর গুরুত্বপূর্ণ ভূমিকা, ন্যাটোর আর্টিকেল 5 কি গুরুত্বপূর্ণ ভূমিকা আসে? ন্যাটোর আর্টিকেল 5-এ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ তুরস্ক হচ্ছে ন্যাটো গ্রুপের সদস্য। এবার দেখুন ন্যাটো আর্টিকেল 5 অনুযায়ী বলা হয়েছে যে ন্যাটো গ্রুপের মধ্যে যে 29টা দেশ আছে, সেই দেশের মধ্যে 29টা দেশের মধ্যে যদি কোনো একটা দেশে কেউ হামলা করে তাহলে বাকি 28টা দেশ সেই দেশটার বিরুদ্ধে গিয়ে হামলা করে আসবে। এটা হচ্ছে ন্যাটোর আর্টিকেল 5। অর্থাৎ ভবিষ্যতে যদি ইসরায়েল সরাসরি তুরস্কের মাটিতে গিয়ে হামলা চালায় তাহলে পরিস্থিতি শুধু ইসরায়েল বনাম তুরস্কর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কারণ ন্যাটো কি করেছে তখনও কিন্তু এই ধরনের বিষয় নিয়ে চুপ করে থাকবে, কারণ ন্যাটোর আর্টিকেল 5-এ তো পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে কেউ হামলা করলে ন্যাটো গ্রুপে বাকি 28টা দেশ তারা ঝাঁপিয়ে পড়ে যাবে ন্যাটো গ্রুপের দেশকে বাঁচানোর জন্য। আর এইখানেই বড় প্রশ্ন, যদি ইসরায়েল তুরস্ককে হামলা করে তাহলে ন্যাটো আর্টিকেল 5 অনুসারে ন্যাটো কি ঝাঁপিয়ে পড়বে? গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে। আর ন্যাটো সবচেয়ে শক্তিশালী যদি বলা হয়ে থাকে, সবচেয়ে শক্তিশালী সদস্যকে, সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। তাহলে প্রশ্ন এইখানে উঠে আসে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কেরও সম্পর্ক রয়েছে, অন্যদিকে ইসরায়েলের সাথেও আমেরিকা যুক্তরাষ্ট্রের সম্পর্ক রয়েছে। তাহলে প্রশ্ন এখানে, যদি কালকে যুদ্ধ শুরু হয় তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র কাকে সাপোর্ট করবে? তুরস্ককে নাকি ইসরায়েলকে? এইটাই বড় প্রশ্ন। আর এই প্রশ্ন নিয়ে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে বড় ভূমিকা কিন্তু উঠে আসছে। উঠে আসা কি প্রসঙ্গ আছে সেটাও আমি আপনাদের সামনে জলের মতো করে ক্লিয়ার করে দিচ্ছি। কারণ দেখুন বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রে, আমেরিকা যুক্তরাষ্ট্রের অবস্থা যদি দেখেন তাহলে দেখবেন সংঘর্ষ থেকে আরও বড় সংঘর্ষের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং যদি কালকে ইসরায়েল এবং তুরস্কর মধ্যে লড়াই শুরু হয় আর মাঝখানে যদি ন্যাটো নেমে যায়, ন্যাটো গ্রুপের দেশগুলো নেমে যায়, তাহলে সেই যুদ্ধ আটকানো কিন্তু অসম্ভব বিষয় কিন্তু হয়ে যাবে, অসম্ভব বিষয় হয়ে যাবে। কারণ ইসরায়েল, তুরস্ক এবং সিরিয়াকে নিয়ে যে উত্তেজনা, যে যুদ্ধের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা যদি বড় আকারে পরিণত হয় তাহলে কিন্তু বড় বিষয় কিন্তু হতে পারে, পুরো মিডল ইস্ট জুড়ে কিন্তু হাহাকার নেমে আসতে পারে। আর বিশেষ করে এখানে বলা হচ্ছে যে সিরিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা, এই যে যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে, তো সিরিয়ার প্রতিনিধিরা এই উত্তেজনা থামানোর চেষ্টা করা হচ্ছে। আর থামানোর যখন চেষ্টা করা হচ্ছে তখনই কিন্তু গুরুত্বপূর্ণ আরও একটা খবর চলে আসলো, সেটা হচ্ছে এইটা। এই খবরটা দেখলে আপনি হয়তো চমকে উঠবেন, কারণ ইসরায়েল কি ন্যাটোকে এড়িয়ে তুরস্কের মধ্যে আঘাত করবে? এটা বড় প্রশ্ন আজকে দিনে দাঁড়িয়ে। কারণ ইসরায়েলও জানে তুরস্ক ন্যাটোর মেম্বার, খুব ভালো করে জানে এটা। অর্থাৎ একটা বিষয় কিন্তু ক্লিয়ার, ইসরায়েল এমন কোনো উপায় খুঁজছে কি না যাতে তুরস্কের সাথে সংঘর্ষ হলে ন্যাটো যাতে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে হামলা না করে, এইটাই হচ্ছে বড় প্রশ্ন। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েল এখনও তুরস্কের কিন্তু মাটিতে আক্রমণ করেনি, আক্রমণ করেছে সিরিয়ার বিমানবন্দরে। এইটাই বড় জায়গা। আপাতত ন্যাটো সরাসরি হয়তো এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না, কারণ যেহেতু তুরস্কের ভেতরে আক্রমণ হয়নি। কিন্তু পরিস্থিতি কে বলতে পারে,
পরিস্থিতি বদলে যেতে পারে। তুরস্ক এবং সিরিয়া মানে একে অপরের সাথে সেনা মোতায়েন করছে। হ্যাঁ, তুরস্ক সিরিয়াতে সেনা মোতায়েন করতে পারে, মানে যদি সংঘর্ষ শুরু হয়ে যায় সিরিয়াকে তুরস্ক ড্রোন দিতে পারে, টেকনোলজি দিতে পারে, এমনকি সংঘর্ষে সেনা হতাহত হতে পারে। আর তখন তুরস্ক সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে, এটাও হতে পারে। আর যদি ইসরায়েল তুরস্কের ভূখণ্ডে হামলা চালায় তখনই বড় প্রশ্ন যে এরা হচ্ছে তার ন্যাটোর পরিস্থিতি কিন্তু কঠিন হয়ে যাবে সিদ্ধান্ত নিতে কঠিন হয়ে যাবে। কারণ ন্যাটো কোন দিকে যাবে তখন? একদিকে আমেরিকা, একদিকে তুরস্ক, অপরদিকে ইসরায়েল। ন্যাটো এবার কোন দিকে যাবে? এরকম সিচুয়েশন দাঁড়িয়ে যাবে। আচ্ছা, এবার তাহলে আমি আপনাদের সামনে আরও একটা তথ্য দিই। ন্যাটো কি সত্যি ইসরায়েলের বিরুদ্ধে যাবে? এত যে কথা হচ্ছে, এই প্রশ্নের উত্তরটা কি হবে? আসুন আমরা যুক্তি সহকারে আলোচনা করি। প্রশ্ন হচ্ছে, দেখুন, কারণ ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো, জিনিসটা আপনাদের বুঝতে হবে। ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো। গাজা, লেবানন কিংবা সিরিয়ায় যে ইসরায়েল যে সামরিক ঘাঁটি অভিযান করেছে, ন্যাটো কিন্তু সরাসরি সিরিয়ার মানে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। তাই ভবিষ্যতে যদি তুরস্ক আর ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়ে যায়, তাই ন্যাটো কি সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পরীক্ষা। আর বাকি 28টা দেশও সবাই তাকিয়ে থাকবে যে ন্যাটো কি সিদ্ধান্ত নেয়। আর এই বিষয়টা নিয়ে নেতানিয়াহু, ঠিক আছে, দেখুন হাই লেভেলে মিটিং ডেকে পাঠিয়েছে সিরিয়া এবং তুর্কিকে নিয়ে। হাই লেভেলে মিটিং তৈরি করছে। কি আলোচনা হয়েছে? এই মিটিংয়ে প্রধান ছিলেন কে? ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। তিনি উচ্চ পর্যায়ে নিরাপত্তা নিয়ে একটা বৈঠক করেছেন এবং তিনি প্রতিরক্ষা এবং গোয়েন্দা দপ্তরের সঙ্গে বসে মূল আলোচনা করেছেন যে সিরিয়ার এই মুহূর্তে যে পরিস্থিতি এবং তুরস্কের সাথে যে উত্তেজনা বাড়ছে সেটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, এই বিষয়ে নিয়ে আলোচনা করেছেন। কারণ তুরস্ক এমন একটা সামরিক শক্তিশালী যার সঙ্গে সরাসরি সংঘর্ষ গেলে ইসরায়েলের বড় চ্যালেঞ্জের মুখে কিন্তু ইসরায়েলকে পড়তে হতে পারে। তাই বৈঠকের আগে কিন্তু প্রত্যেকটা বিষয় আলোচনা করছে কে? নেতানিয়াহু। কারণ নেতানিয়াহুর প্রথম প্রশ্ন সিরিয়ায় তুরস্কের সামরিক সেনা মোতায়েন। প্রথম প্রশ্ন ছিল এটা। তুরস্ক যদি সিরিয়ার মধ্যে তাদের সেনা পাঠায় তাহলে ইসরায়েল কি পদক্ষেপ নেবে, সেই বিষয়টা নিয়েও কিন্তু নেতানিয়াহু আলোচনা করেছে। এরই পাশাপাশি আবু আল দুহুর যে বিমানবন্দর হামলা করেছে, ইসরায়েলের হামলা পর তুরস্ক কি ধরনের প্রতিক্রিয়া জানাতে পারে সেই বিষয়টা নিয়েও কিন্তু নেতানিয়াহু আলোচনা করেছে, মানে মারাত্মক লেভেলে। এরই পাশাপাশি গোলান হাইটস এবং সিরিয়ার ইসরায়েলের অবস্থান। গোলান হাইটস হচ্ছে সিরিয়ার একটা অন্যতম জায়গা যেখানে যে এলাকায় দেখা যায় ইসরায়েলের সামরিক উপস্থিতি রয়েছে, সেখানে ইসরায়েলের সেনা রয়েছে, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। নেতানিয়াহু প্রশ্ন করছে যে ওখানে তো তুরস্ক হামলা করলে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, আর সরাসরি এই লড়াই কিভাবে এড়ানো যায়। কারণ ইসরায়েলের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে তুর্কি সেনাবাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষ কিভাবে এড়ানো যায়। কারণ কাল যে সংঘর্ষ হয় তাহলে এই সংঘর্ষ কোথায় গিয়ে থামবে, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে তা নিশ্চিত করে বলা যায় না। সেই বিষয়টা নিয়েও কিন্তু নেতানিয়াহু হাই লেভেলে আলোচনা করেছে। কারণ দেখুন, একটা বিষয় খুব জলের মতো করে ক্লিয়ার, ইসরায়েল বনাম তুরস্ক যদি যুদ্ধ হয় তাহলে কি হবে। কারণ ইসরায়েল বনাম তুরস্কের মধ্যে যুদ্ধে সরাসরি শুধু দুই দেশের মধ্যে থাকবে না, এইটা ছড়িয়ে পড়তে পারে ইসরায়েল, তুরস্ক, সিরিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র আর ন্যাটো গ্রুপে 29টা দেশ। এবার কি হবে? অর্থাৎ পুরো অঞ্চলটা সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়বে এবং আন্তর্জাতিক সংকটে পরিণত হবে। এরই পাশাপাশি ইসরায়েলে মানে পরবর্তী পদক্ষেপ বা তুরস্কের পরবর্তী পদক্ষেপ নিয়ে এখন দুই দেশে মারাত্মক লেভেলে পর্যালোচনা চলছে। এবার আমরা আসি ইরানকে নিয়ে একটা বড় আপডেট। একদিকে যখন ইসরায়েল এবং তুরস্কের উত্তেজনা পাশাপাশি বাড়ছে, ঠিক তখনই ইরান এবং চীনকে নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট সামনে চলে আসলো। আমি ভাবলাম এটার জন্য আপনাদের আলাদা করে ভিডিও করে দেবো, না এই ভিডিওতে আমি বলে দিচ্ছি, আলাদা করে করার দরকার নেই, বেফালতু মানে ভিডিওটা বড় করার দরকার নেই। দেখুন, প্রশ্ন হচ্ছে
আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের ওপর মারাত্মক লেভেলে স্যাংশন আবার আরোপ করতে কিন্তু চলেছে। তার বক্তব্য, ইরানকে যারা মানে সাহায্য করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেকে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চীনের অবস্থান তো পরিষ্কার ক্লিয়ার। চীন জানিয়ে দিয়েছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র যত খুশি স্যাংশন চীনের ওপর লাগাতে পারে, ইরানের ওপর লাগাতে পারে, তারা ইরানের সঙ্গে ব্যবসা করবে। অর্থাৎ ইরানকে ঘিরে ওয়াশিংটন থেকে শুরু করে বেইজিংয়ের মধ্যে নতুন সংঘর্ষ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এরই পাশাপাশি আমি আপনাদের আরও একটা তথ্য দিই, কেন চীন ইরানকে সাপোর্ট করছে, এই তথ্যটা আমি আপনাদের দিয়ে দিই। দেখুন, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। চীনের সাথে ইরানে একটা দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বিশেষ করে ইরানের কাছ থেকে চীন একটা দীর্ঘ সময় ধরে ঠিক আছে, দীর্ঘ সময় ধরে কি করছে, তেল কিনছে। আর অপরদিকে ইরান কি করছে, বিভিন্ন টেকনোলজি নিচ্ছে। অতএব একে অপরের সাথে কিন্তু একটা দীর্ঘ সময় ধরে এরা ব্যবসা করে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্র, আমেরিকা এখন চাইছে চীন যেন ইরানকে কোনোভাবে অর্থনৈতিকভাবে এবং বাণিজ্যিকভাবে সাহায্য না করে। কিন্তু বেইজিং, চীন কি এটা মেনে নিতে পারবে? প্রশ্ন তো এটাই, মেনে নিতে পারবে? কারণ সেই বিষয় নিয়ে অ্যানাউন্স করে দেওয়া হয়, চীন অ্যানাউন্স করে দিয়েছে যে তারা এসব কিছু মানে না। কারণ আপনারা জানেন যে চীন বিশ্বে একটা অন্যতম অর্থনৈতিক এবং সামরিক শক্তি, বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বড় শক্তি। চীনের বহু কোম্পানি আমেরিকাতে গিয়ে ব্যবসা করছে, আমেরিকাও বহু প্রোডাক্ট চীন থেকে কিনে নিচ্ছে। তাই যুক্তরাষ্ট্র যদি চীনের বিরুদ্ধে স্যাংশন লাগিয়ে দেয়, চীনও কিন্তু পাল্টা মানে ব্যবস্থা নেবে এবং চীনও কিন্তু চুপ করে বসে থাকবে না। আর এখানেই শুরু হয়ে যাবে ওয়াশিংটনের সাথে বেইজিংয়ে আরও একটা সংঘর্ষের লড়াই। এই সংঘর্ষটাকে বলা যেতে পারে অর্থনৈতিক সংঘর্ষ লড়াই। আর এইখানেই সম্পর্ক আরও খারাপ হতে পারে। তাই ইরানকে কেন্দ্র করে শুধু মিডল ইস্ট নয়, আমেরিকা যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিডল ইস্ট আর চীন নতুন একটা চাপের মুখে পড়তে পারে। তাই আমি আপনাদের একটাই কথা বলবো, সব মিলিয়ে বর্তমানে এই মুহূর্তে আন্তর্জাতিক পরিস্থিতি আর এক জায়গার মধ্যে নেই। সংঘর্ষটা এই মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ছে। একদিকে যদি দেখেন ইসরায়েল বনাম তুরস্কের একটা সংঘর্ষের আশঙ্কা, অপরদিকে ন্যাটোর ভূমিকা কি হবে এই যুদ্ধ লাগলে, তারই পাশাপাশি ন্যাটোর ভূমিকার পাশাপাশি আমেরিকার কি ভূমিকা থাকবে, অপরদিকে ইরানকে ঘিরে চীন এবং আমেরিকা যে উত্তেজনা তৈরি হয়েছে, অপরদিকে নর্থ কোরিয়া মিসাইলে যে ভেঙে পড়া ব্যবস্থা, সমস্ত পরিস্থিতি দেখতে গেলে এই মুহূর্তে গোটা বিশ্ব একটা বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং দেখার বিষয়, ইসরায়েল আর তুরস্ক কি সত্যি একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হবে, নাকি শেষ পর্যন্ত কোনো কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? আপনাদের কি মনে হয় যে ইসরায়েল তুরস্ক সংঘর্ষ শুরু হলে ন্যাটো কি তুরস্কের পাশে দাঁড়াবে, নাকি আমেরিকার হয়ে ইসরায়েলের পাশে দাঁড়াবে? আপনার মতামত, আপনার রায় অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো আর্টিকেলটা? যদি মনে হয়ে থাকে এতটুকু ইনফরমেশন পেয়েছেন, অতি অবশ্যই ভিডিওটা